হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাংকে চাকরির সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব, আপনাদেরকে একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করব। পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকটা জব খুব কাছ থেকে দেখছি, যেমন পুলিশের চাকরি, সফটওয়্যার ডেভেলপিং, শিক্ষকতা, ব্যাংকিং, আর্মিদের চাকরি। তো এরকম বেশ কিছু চাকরি আমি খুব কাছ থেকে দেখছি, আশেপাশে মানুষজনকে করতে দেখছি, এগুলো থেকে সাফার করতে দেখছি, সুযোগ সুবিধা পেতে দেখছি। তো আমি ভাবলাম আপনাদেরকে ব্যাংকিং রিলেটেড একটু ধারণা দেই, কারণ অনেকে আছে যে তারা ঠিক করতে পারছেন না কোন ক্যারিয়ার প্ল্যান করবেন ভবিষ্যতের জন্য, সেই ব্যাপারটাও আছে যে ব্যাংক চাকরি যেটা শোনা যায় আসলে ব্যাপারটা তেমন কিনা, ব্যাংকের চাকরি আসলেই সুযোগ সুবিধাটা কি, এবং এক্ষেত্রে আসলে করতে গেলে কি ধরনের অসুবিধা কিংবা সমস্যার সম্মুখীন হতে হয় একজন মানুষকে। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমেই পজিটিভ দিকগুলো নিয়ে বলি, মানে সুযোগ সুবিধা কি কি আছে ব্যাংক চাকরিতে। নাম্বার 1, লোন নিতে পারবেন খুব সহজেই। এটার ব্যাপারে সবাই জানেন, বাট এটার বিস্তারিত একটু বলি। লোন নিতে পারবেন সহজেই মানে আপনারা হয়তো শুনে থাকবেন যে যারা ব্যাংকে চাকরি করে তারা লোন নিচ্ছে, তারা লোন নিয়ে বাড়ি করতেছে কিংবা অন্যান্য জিনিসপত্র করতেছে, কিনতেছে। তো এখানে কয়েকটা ব্যাপার আছে যে ব্যাংক ভেদে এই লোনগুলো কি ধরনের লোন নিতে পারবেন এটার ব্যাপার আছে। এবং দেখা যায় মোটামুটি 5 বছর চাকরি করার পর, সরকারি ব্যাংকগুলো নিয়ে মেইনলি ফোকাস করতেছি, কারণ বেসরকারি ব্যাংকের তো নানান লেভেল আছে। তো এমনিতেও আপনারা যদি দেখেন তাহলে দেখবেন অন্যান্য সরকারি চাকরির তুলনায় আসলে তুলনা করতে যাচ্ছেন। তো আমি সেক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো নিয়েই বেশি ফোকাসড কথা বলবো। সরকারি ব্যাংকে যদি আপনি ঢোকেন তাহলে মোটামুটি 5 বছর যাওয়ার পর আপনি হোম লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো হোম লোনে কিছু ক্রাইটেরিয়া আছে, আপনার জমি জমা এবং অন্যান্য, বাট এই লোনগুলো যেগুলো স্টাফদের, যেগুলো এমপ্লয়ীদের জন্য লোন দেয়, সেটা তুলনামূলক সহজেই লোনটা পাস হয়। এটার কারণ কি? কারণ আপনি নিজেই ব্যাংক জব করছেন এবং আপনি আরেকজন কলিগকে লোনটা দিচ্ছেন, যে নিজে এই ব্যাংক থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, লোনটা দেওয়াটা সহজ হয়। অন্যদিকে একজন কাস্টমার যখন আসে তার কাগজপত্র অনেক বেশি ভেরিফিকেশন করা লাগে, এবং সে তো একজন বলতে পারেন মোটামুটি ব্যাংকের কাছে আননোন। তুলনামূলক স্টাফদের লোনটা এই জন্য সহজে পাস হয়, প্লাস ওখানে কিছু ছাড়ের ব্যাপারটা থাকে, প্লাস অন্যান্য কিছু ছোট লোনও তারা পায়, যেমন কম্পিউটার লোন থাকে, বাইক লোন থাকে, কার লোন থাকে। তো এগুলো এক একটা ক্রাইটেরিয়া থাকে। তো এই লোনগুলো কোনোটা যদি সে শোধ করে দিতে পারে, সে আবারও কিন্তু সেই লোনটা নিতে পারে, মানে সেম ক্রাইটেরিয়া আবার লোন নিতে পারে। যেমন কম্পিউটার লোন সে একবার নিল, তারপর সে শোধ করে দিল, তারপর আবার সে কম্পিউটার লোন নিল। তো এই ধরনের বেশ কিছু ব্যাংক ভেদে লোনের সুবিধাগুলো আছে। সেকেন্ড যে সুবিধাটা, সেটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, সেটা হলো ব্যাংকের বেতনটা তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি মিনস আপনি যখন ফার্স্ট কোনো সরকারি চাকরিতে ঢুকবেন, তো আপনি যদি দেখেন যে মাস শেষ হওয়ার আগেই বেতনটা আপনার পকেটে ঢুকছে, তো ইন্টারেস্টিং তাই না? যে আপনি সবসময় বেসরকারি চাকরি করছেন কিংবা অন্য জায়গায় চাকরি করছেন, আপনি দেখছেন মাসটা শেষ হয়েছে, তারপর আরো কয়েকটা দিন গুনতে হয় বেতনটা আপনার অ্যাকাউন্টে ঢোকার জন্য। বাট ব্যাংক চাকরিতে কিছু কিছু ব্যাংক দেখবেন 25 তারিখে বেতন দিয়ে দেয়, আবার কিছু কিছু ব্যাংক দেখা গেছে 28 তারিখ 29 তারিখ বেতন দিয়ে দেয়। এটার কারণটা হচ্ছে ব্যাংক যেহেতু নিজের আয় ব্যয়, নিজের খরচ এবং ইনকাম এগুলোর হিসাবটা নিজেই করে, এর বাবদ চায় সে অন্যান্য হিসাবগুলো করে সরকারের সাথে কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে, যে হিসাবটা করে সেটা পরে যায় করে নাও। নিজের আয় ব্যয় যেহেতু নিজেই করতেছে, তো এই যে বেতন দেওয়াটা এটা তার একটা ব্যয়, এবং সে যেহেতু ব্যাংকের মাধ্যমে, যেহেতু দেখবেন অন্যান্য অনেক সব বেসরকারি প্রতিষ্ঠানে বেতন দিতে হয় এবং তাদের কর্মচারীরা ব্যাংকে যায় বেতন তুলতে, তো এই জন্য ব্যাংক চিন্তা করে যে আমার নিজের কর্মচারীর যে বেতনটা আমি আগেই ঝামেলাটা মিটাইনি, তো মাসের শেষের দিকে এই জন্য ব্যাংকে একটু প্রেশারটা কম থাকে। এই চিন্তা থেকেই আসলে ব্যাংকগুলো মাসের শেষে বেতনটা দিয়ে দেয় নিজের কর্মচারী। এরপর যখন মাসে শুরু হয় তখন দেখা যায় নানান প্রতিষ্ঠানে বেতন দেওয়া শুরু হয় এবং ব্যাংক বেশ ব্যস্ত থাকে মাসের শুরুর দিকে। থার্ড যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে লাঞ্চ বিল। নাও এটা নিয়ে নানান জায়গায় আপত্তি আছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের লাঞ্চ বিলের ব্যাপারটা, আবার ব্যাংক রুলে তারা লাঞ্চ বিল করতেছে। তো এনিওয়ে ওসব নিয়ে আমি ডিসকাসে যাচ্ছি না, বাট আপনি যদি ব্যাংকে চাকরি করেন, সরকারি ব্যাংক, আপনি দেখবেন দুপুরে আপনাকে 200 টাকা লাঞ্চ বিল বাবদ দেবে। একদম উপরের পদের ক্ষেত্রে এটা ভিন্ন, তারা লাঞ্চ বিল পাবে না, আবার নিচের পদের ক্ষেত্রে একটু হেরফের আছে, বাট মোটামুটি ধরে রাখেন আপনি যদি অফিসার, সিনিয়র অফিসার মানে নবম দশম গ্রেডে ঢোকেন তাহলে লাঞ্চ বিল 200 টাকা পাচ্ছেন। সো যদি 20 দিন কর্মদিবস হয় তাহলে 4000 টাকা পাচ্ছেন। নাও 4 নম্বর একটা পজিটিভ সাইড যেটা সরকারি ব্যাংকের চাকরির ক্ষেত্রে, একটা সময় ছিল ব্যাংকের চাকরির ক্ষেত্রে দুর্নীতির কথা বেশ শোনা যেত, বাট ইদানিং বছরগুলোতে যদি আপনি ফোকাস দেন, কিংবা আমি যদি আমার ডিপার্টমেন্টের ছোট ভাইদের, বড় ভাইদের যদি আমি নিয়োগের কথা চিন্তা করি, তাহলে দেখবেন যে আমি বলতে পারি রিলেটিভলি অন্যান্য সরকারি চাকরির তুলনায় ব্যাংকের চাকরির দুর্নীতি খুবই কম হয়। নিয়োগ দুর্নীতি অবশ্যই একটা লেভেল পর্যায়ে রেফারেন্সটা হয়তো ভাইভাতে যাই কোনো রেফারেন্স কাজে লাগতে পারে, কিন্তু ওভারঅল যে নিয়োগটা, এটা মোটামুটি বলতে পারেন একদম স্বচ্ছ, এবং খুব বড় ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে ওঠে নাই ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে। এটা ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট সরকারি ব্যাংকগুলোর জন্য তাদের নিয়োগটা বাংলাদেশ ব্যাংক থেকে দেয়, এবং এটা মোটামুটি ধরে রাখতে পারেন দুর্নীতি মুক্ত। আপনি যদি মেধা দিয়ে লেগে থাকেন তাহলে আপনি চাকরিটা পাবেন, এবং কোনো কিছু রেফারেন্স এবং কোনো ধরনের টাকা পয়সা লেনদেন ছাড়াই। 5 নম্বর, প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি কম। নাও
অন্যান্য সরকারি জবে মানে কম বেশি বেশ ভালো পরিমাণ একটা ব্যাপার থাকে যে রাজনৈতিক প্রভাব থাকে, রেফারেন্স মামা খালু চাচার প্রভাবটা থাকে, টাকা পয়সার লেনদেনও থাকে বলে শুনেছি। তো ব্যাংকের চাকরির ক্ষেত্রে এই জিনিসটা তুলনামূলক বেশ কম। নাও এটার একটা সরকারি ব্যাংকের ক্ষেত্রে এটার একটা ব্যাপার হতে পারে যে এখানে আপনার কিছু পাওয়ার দেয়া থাকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এবং সেই পাওয়ারটা যারা যে এনফোর্স করবে, তারা যে প্রভাবটা খাটাবে, এবং ব্যাংকের যেহেতু অন্যান্য সুযোগ সুবিধা কম থাকতেছে অন্যান্য সরকারি চাকরির মতো, তো এই ওভারঅল বিবেচনায় আমার ধারণা ব্যাংক চাকরিতে মোটামুটি রেগুলার প্রমোশনটা হয়, এবং তারা এই যেই মানে নানান দিকে পদ বিন্যস্ত করা বলেন এবং যেই হ্যান্ডেল করা, প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম হ্যান্ডেল করা, তার জন্য তাদের নানান পদে মানুষ দরকার হয়। তো আমার ধারণা ওভারঅল এনভায়রনমেন্ট এবং এভরিথিং কম্পেয়ার টু আদার গভর্নমেন্ট জব, ব্যাংক জবে বেশ ভালো রেগুলার প্রমোশনটা আপনি পাবার আশা করতে পারেন, রেফারেন্স এবং অন্য ধরনের ইনফ্লুয়েন্স ছাড়াই। নাও নেক্সট পজিটিভ ব্যাপার সেটা হলো বুঝে কাজ করলে রিস্ক তেমন একটা নাই। তার মানে কি রিস্ক নাই ব্যাপারটা তা না, অনেকেই ভুল করে রিস্কে পড়ছে, তাদের পেনশন আটকাই গেছে, এমনটা আছে ব্যাংক জব শেষ করার পরও। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি অন্যান্য সরকারি জব দুই একটা মনে করেন, আমি পুলিশের জবটা খুব কাছ থেকে দেখছি, তো পুলিশের চাকরিতে আপনি ধরেন যেই অস্ত্রগুলো আপনাকে দেওয়া হয় এগুলো তো পুরনো অস্ত্র থাকে, এটা যদি কোনোভাবে মিসফায়ার হয়, একটা গুলি বের হয়ে যায়, আপনাকে কিন্তু চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, এবং এই মিসফায়ারটা যদি অন্য আরেকজনের দিকে তাকায় হয়ে যায়, আপনার কিন্তু মানে বড় ধরনের একটা কেস চলবে আপনার এগেইনস্টে। নাও আপনি বলতে পারেন যে এই রিস্ক কেন হবে, এই ধরনের ঘটনা কেন ঘটবে, আমি তো সেফটি অন করে রাখবো, আমার রাইফেল কিংবা পিস্তলের সেফটি অন থাকবে সবসময়। বাট ভাই, আপনি দিনের পর দিন আপনাকে একটা অস্ত্র ক্যারি করতে হচ্ছে, তাতে গুলি থাকতেছে, কখন কি করতে হচ্ছে তার কোনো ঠিক নেই, একটা ইনকোয়ারি যদি বসে আপনার পিছনে, তো এরকম বেশ কিছু, যেমন ট্রাফিক পুলিশ যারা, তাদের একটা গাড়ি গায়ের উপর দিয়ে তুলে দিল। রেলে যদি চাকরি করেন, রেলের ড্রাইভার মনে করেন আপনি সামনে দেখতে পেলেন না, ঘন্টার পর ঘন্টা আপনার একটু ঘুমে ঢুলু হয়ে আসছে চোখ, আপনার সামনে রেল লাইনের উপরে মানুষ চলে আসছে কিংবা একটা গাড়ি চলে আসছে, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সো অন্যান্য সরকারি চাকরিতে যে পরিমাণ রিস্কটা থাকে তুলনামূলক আপনি যদি বুঝে কাজ করেন, আমি বলবো ব্যাংকের রিস্কটা কম। না, এখানে অনেক ধরনের রিস্ক হয়, ব্যাংকে ধরেন একজনের টাকা আরেকজনকে দিয়ে দিলেন কিংবা টাকার জায়গায় বেশি টাকা দিয়ে দিলেন, নিজের গচ্চা দেওয়া লাগলো, তো এই ধরনের অনেক ধরনের রিস্ক আছে ব্যাংকে। বাট আপনি যদি একটু শার্প থাকতে পারেন তাহলে সে ধরনের রিস্কে পড়বেন না অন্য জবগুলোর তুলনায় আসে। বাট ব্যাংকের ইটসেলফ বেশ কিছু রিস্ক আছে, এটা থাকে প্রত্যেকটা সরকারি চাকরিতেই কিছু না কিছু রিস্ক থাকবে। আরেকটা মোস্ট গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে পারেন সেটা হলো সাধারণ মানুষের কাছে যাওয়া কিংবা সাধারণ মানুষকে ডিরেক্টলি সার্ভিস দেওয়ার সুযোগটা আছে ব্যাংক চাকরিতে। এবং সাধারণ মানুষ বলতে নানান লেভেলের মানুষকে, আপনার ভিআইপি কাস্টমার থাকতে পারে একটা ব্যাংকের, আপনার একদম লো লেভেল কৃষক গ্রামের থাকতে পারে, রিক্সা চালক থাকতে পারে, মুচি থাকতে পারে, কে আসছে আপনার কাউন্টারে কাস্টমার ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তাকে সার্ভিসটা দিতে পারতেছেন। এই যে নানান লেভেলের মানুষকে সার্ভিস দিতে পারতেছেন, নানান লেভেলের মানুষের সাথে ওঠা বসা করতে পারতেছেন, এটা একটা বেশ পজিটিভ সাইড। অনেকেই দেখবেন গভর্নমেন্ট জবগুলোতে আসে সাধারণ মানুষের সাথে কাজ করতে পারবে এই আশায়, এটা ব্যাংক জবে খুব ভালোভাবে পাবেন, অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারবেন, অনেক ধরনের মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন, তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। আর লোনের ব্যাপারটা যেহেতু আছে, আপনি গ্রামের মানুষদেরকেও লোন দিতে পারতেছেন। সরকারি কিছু ব্যাংকই আছে, যেমন মনে করেন বাংলাদেশ কৃষি ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, আপনার রূপালী জনতা, অনেক ব্যাংক আছে যারা দেখবেন সরকারের নানান ধরনের লোন ফ্যাসিলিটি গ্রামের দুস্থ মানুষদেরকে দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এটা একটা বেশ বড় একটা পজিটিভ সাইড আমি বলবো সরকারি ব্যাংকগুলোর জন্য, ইভেন বেসরকারি ব্যাংকগুলোর জন্য, যে অনেক লেভেলে মানুষের সাথে কাজ করতে পারে তারা। নাও আরেকটা ব্যাপার পজিটিভ সাইড যেটা হলো অন্যান্য অনেক সরকারি চাকরি আছে যেগুলো মনে করেন ডিসি, ওসি মানে পুলিশ বলেন, তারপর ক্যাডার সার্ভিস বলেন, তো এই সার্ভিসগুলোতে সাধারণ মানুষদের মধ্যে যারা বলতে পারেন একটু বাঁকা টাইপের মানুষ, মানে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, যারা মনে করেন ভিআইপি মানুষ, যারা ইনফ্লুয়েন্স করে নানান ধরনের নিজেদের কার্যোদ্ধারের জন্য, তো এই ব্যাপারগুলো মনে করেন যখন তখন আপনি একটা কাজ করতেছেন, একটা ফোন পাইতেছেন উপর লেভেল থেকে, এই আমার অমুকের কাজটা তুমি করো নাই কেন, কিংবা কি সমস্যা ওখানে, তুমি কি কাগজপত্রে ঘাটতি পাইছে, এই ধরনের নানান ধরনের ইনফ্লুয়েন্স আপনাকে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। না, ব্যাংক জবে এই প্রভাবটা তুলনামূলক কম থাকে, এই ধরনের পলিটিক্যাল প্রেশার গুলো কম থাকে। কেন? এটার একটা কারণ হচ্ছে ব্যাংকে আপনার এভরিথিং বলতে পারেন একটা কাঠামোর মধ্যে আছে। আপনি কাউকে লোন দিতে পারবেন, আপনাকে বলতে হবে, আপনাকে কাগজ দিতে হবে, আপনাকে ভায়াবল ডকুমেন্ট, সব ধরনের ডকুমেন্ট যদি আপনাকে ঠিকঠাক মতো না দেয়, আপনি তাকে সোজা বলে দিতে পারেন আমি তোমাকে লোন দিতে পারবো না। না, ওকে আপনাকে পিস্তল ধরে বললো কিংবা কেউ আপনার জানের হুমকি, দ্যাটস ডিফারেন্ট। বাট আপনি যদি চান যে আমি দেব না, তাহলে কোনোভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, আপনি ডিরেক্ট বলতে পারবেন না আপনার কাগজের ঘাটতি আছে। আর যদি কাগজপত্র সব দেয়, তাহলে আপনি ইনফ্লুয়েন্স থাকুক না থাকুক, আপনি একজন ব্যাংকার হিসেবে আপনি তাকে দিতে পারেন লোনটা। সো এই ধরনের ব্যাপারগুলো, বেশ কিছু ব্যাপারে ব্যাংকারদের ইনফ্লুয়েন্স করা বেশ কঠিন, পলিটিক্যাল প্রেশার দেওয়াটা কঠিন।
দ্যাট ডাজেন্ট মিন পলিটিক্যাল প্রেশার পড়ে না, দ্যাট ডাজেন্ট মিন যে ম্যানেজার বা অমুকে হুমকি খায় না কিংবা কোনো ধরনের হয় না। রিসেন্টলি দেখবেন আপনারা পেপার পত্রিকায় আসছে যে কোন ব্যাংকের একজন কর্মকর্তাকে মেরে মাথা ফাটাই দিছে। তো এই ধরনের ব্যাপারগুলো আছে, পুলিশকে মেরে ফেলাই দিছে। তো এই ধরনের সরকারি চাকরি করতে গেলে এই ধরনের প্রেশার গুলো নিতে হয়। বাট ওই যে বললাম রেগুলার বেসিসে আপনার উপরে যে প্রেশারটা অন্যান্য সরকারি জবের ক্ষেত্রে একজন পুলিশ যদি হন, তারপর আপনার একজন আমলা যদি হন সরকারি, যে ধরনের ইনফ্লুয়েন্সটা আপনাকে ফেস করতে হবে, ব্যাংক জব তত লেভেলের ইনফ্লুয়েন্সটা আপনাকে ফেস করতে হবে না। নাও এবার নেগেটিভ ব্যাপার বলবো, বাট তার আগে একটা নিউট্রাল ব্যাপার বলি। ব্যাংকের চাকরির সময়টা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অন্যান্য অনেক সরকারি চাকরি আছে যেগুলোতে টাইম লেভেলটা বেশ ফ্লেক্সিবল। পুলিশের চাকরি যেমন বলতেছিলাম, মনে করেন যারা ট্রাফিক আছে তাদের টাইম লেভেলটা ফ্লেক্সিবল, সে শহরে এই প্রান্তে আছে কিংবা ওই প্রান্তে আছে, সে টাইম লেভেলটা তার ফ্লেক্সিবল, কতক্ষণ সে চাকরি করতেছে কিংবা করতেছে, বাসা থেকেও তাকে থাকতে হচ্ছে অন ডিউটি, তো ওই যে বাসায় আসতে পারতেছে না। ব্যাংকারদের ব্যাপারটা হচ্ছে ব্যাংকে বলা হয় যে ঢোকার টাইম আছে কিন্তু বের হওয়ার টাইম নেই। তার মানে কি ব্যাংকারদেরকে ঢোকার টাইম 10টা, এটা খুব ভালোভাবে মানতে হয় যে 10টা থেকে ব্যাংক চালু হবে, কিন্তু কখন সে বের হবে তার আসলে দৈনন্দিন হিসাবটা শেষ করে কিংবা ব্যাংকের কাজটা শেষ করে সে কয়টার সময় ব্যাংক থেকে বের হতে পারবে এটা ফিক্স থাকে না। এটা কখনো বা একটু আর্লি হয়, রেয়ারলি, বাট ইউজুয়ালি দেখা যায় ব্যাংক টাইমটা পার হয়ে যায়, তারপরে যায় তারা ব্যাংক থেকে বের হতে পারতেছে, বাসায় ফিরতে পারতেছে, নিজেদের কাজকর্মে যেতে পারতেছে। তো ব্যাংকের এই টাইমটাই যে ব্যাংকে কাজ, সোজা বাংলায় ব্যাংকে প্রচুর কাজ আছে সরকারি ব্যাংকগুলোতে বিশেষ করে। তো এই যে কাজ আছে এই জিনিসটাকে কেউ কেউ পজিটিভলি বলে, কেউ কেউ নেগেটিভলি বলে। নেগেটিভলি এই সেন্সে যে আপনি আপনার ফ্যামিলি কিংবা অন্যান্য কাজ সুযোগ সুবিধা পাচ্ছেন না, অন্য কিছু করার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না, আপনাকে টানা টাইমটা দিতে হচ্ছে। আর পজিটিভ সাইড হিসেবে যারা যুক্তি দেখায় সেটা হচ্ছে যেখানে কাজ আছে সেই সার্ভিসটার আসলে দাম আছে, যেই জায়গায় আসলে কাজ নাই সেটা আসলে আলটিমেটলি একটা সময় যে শ্রিঙ্ক হয়ে যাবে, সেটা আসলে কমে যাবে, একটা সময় যে সেটা গায়েব হয়ে যেতে পারে। সো ফর এক্সাম্পল আপনারা দেখবেন যে নানান ধরনের যেগুলো সরকার প্রতিষ্ঠান আছে যাদের ওইভাবে রিল্যাক্স টাইমটা আছে, তো সরকার তাদের নানানভাবে অন্যান্য কাজে এঙ্গেজ করার চেষ্টা করে, অন্যান্য কাজ দেয় তাদেরকে। বাট ব্যাংকের চাকরিতে আপনি যেহেতু ব্যাংকের চাকরি ইটসেলফ অনেক কাজ করতে হয়, তো এদেরকে আসলে নানান দিকে এঙ্গেজ করে না সরকার সেভাবে, ব্যাংক নিজস্ব স্টাইলে চলে। তো এই ব্যাপারগুলো আছে, এই জন্যই অনেকে বলে যে যেহেতু এখানে কাজ আছে, এই প্রতিষ্ঠানগুলোর দাম আছে, এই প্রতিষ্ঠানগুলোর বলতে পারেন ভিতরে স্ট্রেংথ আছে। নাও এবার নেগেটিভ পয়েন্টগুলোতে আসি। সরকারি নানান প্রতিষ্ঠানে দেখবেন টিএডিএ বিল কিংবা বলতে পারেন ট্যুর, ট্রেনিং প্রোগ্রামগুলো অনেক ধরনের রাখে, এবং এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো কিন্তু বেশ একটা হাত খরচ দেয় আপনার কর্মকর্তাদেরকে, এবং নানান জায়গায় ট্যুর দেওয়ার ব্যাপারটা, সেখানে টিএডিএ বিল আসে, রাত্রিকালীন থাকা কিংবা যাতায়াতের খরচ, এই ধরনের বিল আসে। তো এই ধরনের বিল বাবদ দেখবেন অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো বেশ ভালো খরচ করে, এবং একজন কর্মচারী হিসেবে আপনি বেশ ভালো টিএডিএ বিল পাবেন। বাট ব্যাংকগুলোতে যেটা করে যে ব্যাংকগুলোর খরচ এবং অন্যান্য যে ব্যাপারগুলো আয় ব্যয়, এই ব্যাপারটা যেহেতু ব্যাংকে নিজে হিসাব করতে হয় এবং তাকে কথা শুনতে হয়, তুমি যখন খরচ বাড়াও কিংবা তোমার যখন লাভ হচ্ছে না, তুমি এখানে লসে আসো। আপনারা নিয়মিত শুনে থাকবেন সরকারি ব্যাংকগুলো লসে আছে। তো এই কারণে সরকারি ব্যাংকের কর্মচারী যত হার্ড ওয়ার্কিং হোক, তাদের টিএফডিএ বিলের কস্টিংটা তারা কম রাখে। আমার কাছে মনে হচ্ছে, আমি যতটুকু দেখছি বেশ কম থাকে। তারা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো অত টিএডিএ বিল পায় না, করার সুযোগ হয় না। নানান কারণে তারা বাজেট কস্টিংটা কমায় রাখার চেষ্টা করে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে এক্সট্রা সুযোগ সুবিধার মধ্যে যে টিএডিএ বিল অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে থাকে, ব্যাংকে একটু কম পাবেন সরকারি ব্যাংকগুলোতে। দ্বিতীয় একটা নেগেটিভ পয়েন্ট, পোস্টিং নিয়ে যা হতে পারে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এখানে তাই হয় বলতে পারেন। রেফারেন্স ধরে, ওখানে প্রভাব খাটায়, ওখানে করে। প্রমোশন নিয়ে যতটা না হয়, পোস্টিং নিয়ে তার চেয়ে অনেক বেশি হয়। এক্সাক্ট জায়গায় পোস্টিং পাওয়া বেশ কঠিন হয়। প্লাস এক জায়গাতে বেশি দিন থাকাটা, সরকারি চাকরি যদি আপনি জানেন তাহলে কিন্তু এক জায়গায় খুব বেশি দীর্ঘ সময় থাকা যায় না। 3 বছরের বেশি একটা জায়গায় থাকা মানে এটা নেগেটিভ বলতে পারেন, তাকে মুভ করানো পোস্টিং। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকে কিছু এলাকায় ব্যাংকাররা পোস্টিং নিতে চায় না, কারণ একদম চরের মধ্যে ব্যাংকের শাখা আছে কিংবা পাহাড়ি এলাকার শাখা আছে, যেখানে যাইতে আসতে শহরে আপনার অনেক ঘন্টা সময় লাগে। তো এই ধরনের রিস্কি এলাকা, আমি রিসেন্টলি একটা খবর শুনছিলাম যে স্পিড বোর্ডে যাইতে হয় সেই শাখাতে, তো ম্যানেজার স্পিড বোর্ড ডুবে মারা গেছে ব্যাংকের। তো এরকম ব্যাপারগুলো আছে। তো তাতে দেখা যায় পোস্টিং নিয়ে বেশ একটা ভালো ঝামেলা হয়, রেফারেন্স এবং প্রেশারের ব্যাপারটা থাকে। তো এটা একটা নেগেটিভ দিক। ইভেন এমন একটা ঘটনা ঘটছে যে সে বর্তমান যে চাকরি করতেছে 3 বছর ধরে, সেখানে দূরে পোস্টিং, তার বাসায় তার বৃদ্ধ মা আছে, সেই প্রতিষ্ঠানেরই দেখা গেছে নতুন একটা সার্কুলারে সে চাকরি পাইছে এবং তাকে বাড়ির এলাকায় পোস্টিংটা দিয়েছে। তো সে কি বর্তমান 3 বছরের এক্সপিরিয়েন্স সেটা ছাইড়ে দিয়ে আবার নতুন পোস্টে জয়েন করবে একই ব্যাংকে? তো সে তার এইচআরকে বললো, সেই এইচআর বললো আপনি নতুন পোস্টে জয়েন করেন। সে পুরোনো পোস্টটাকে জাস্ট পোস্টিং দিয়ে নিজের বাড়ি এলাকা দিতে রাজি না। সে বলে আপনি বাড়ি এলাকায় যাবেন, আবার তো 2 বছর পর আপনার পোস্টিং হবে, তার কোনো গ্যারান্টি আছে? আপনি চাইলে নতুন পোস্টে জয়েন করেন। নাও পোস্টিং নিয়ে বেশ অনেক হৃদয় বিদারক ব্যাপার আছে ব্যাংকিং সেক্টরে, এবং অবভিয়াসলি নানান সরকারি চাকরিতে এটা আছে। নাও 3 নম্বর একটা নেগেটিভ পয়েন্ট, কাস্টমার ডিলিং
হ্যান্ডলিং অনেক ক্ষেত্রে ফালতু হয়ে দাঁড়ায়। নাও সরকারি প্রতিষ্ঠানে আপনারা দেখবেন কাস্টমার কিংবা যারা সাধারণ নাগরিক সেবা নিতে যায় তারা কখনোই সন্তুষ্ট থাকে না, স্যাটিসফাইড থাকে না। এর কারণটা থাকে নানা ধরনের দালাল থাকে, নানান ধরনের অব্যবস্থাপনাও থাকে, কর্মী সংকট থাকে। যে পরিমাণ কোটি কোটি মানুষকে সার্ভিসটা দিতে হবে সেই পরিমাণ সরকারি ওই প্রতিষ্ঠানগুলোর সেই শক্তি থাকে না, তাদের গোছানো থাকে না, ফলে নানান ধরনের দালাল সিস্টেমটা গড়ে ওঠে। সরকারি ব্যাংকে দালাল সিস্টেম ওভাবে না থাকলেও নানান ধরনের সার্ভিস পেতে যায় হ্যাম্পার হয়, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা সার্ভিস দেওয়ার চেষ্টা করে না। কিন্তু এর বাইরে যেটা হয় যে এখানে যেহেতু নানান লেভেলের মানুষ টাকা রাখে, নানান লেভেলের মানুষ নানা ধরনের সার্ভিস নেয়, তাদের বিহেভিয়ার গুলো এমন থাকে যে আমাদের টাকাই আমরা নিচ্ছি, আমাদের টাকা আমরা ব্যাংক চলতেছে, সো ব্যাংক কেন তাদের সাথে খারাপ ব্যবহার করবে। নাও সরকারি ব্যাংকগুলোর সিস্টেম, সরকারি ব্যাংকগুলো যেই সিস্টেমে চলে এবং কর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনা থাকে, তাতে দেখা যায় যে এই যে নানান লেভেলের মানুষদের সাথে ব্যাংকে দেখা যায় কখনো বা ব্যাংকের কর্মকর্তার দোষ থাকে, কখনো বা দেখা যায় সাধারণ মানুষ যিনি আসছেন তার দোষ থাকে, সে বেশি হাটপাট দেখাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে এই কাস্টমার হ্যান্ডলিং খুবই নেগেটিভ পর্যায়ে চলে যায়। একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা, কিন্তু সেই কর্মকর্তা সেম লেভেলে যদি আপনি একজন আমলা হইতেন, একটা অন্য সরকারি প্রতিষ্ঠানে থাকতেন, আপনার সাথে যেই ব্যবহারটা না করতে পারতো সাধারণ মানুষ, একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে আপনাকে সেই ব্যবহারটা ফেস করতে হতে পারে। তখন আপনার মনে হতে পারে আমি কেন সরকারি ব্যাংকে ঢুকছি, কিংবা সরকারি ব্যাংকের কর্মকর্তা হতে গেছি, কেন আমি অন্য প্রতিষ্ঠানে ঢুকতাম। তো এই ব্যাপারটা আছে একটা নেগেটিভ ব্যাপার, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যেমন ডিরেক্ট সাধারণ মানুষের সাথে কাজ করার সুবিধা পাচ্ছেন, ঠিক তেমন ডিরেক্ট সাধারণ মানুষের ঝামেলাটাও আপনাকে ফেস করতে হবে। কখনো বা ভিআইপি কাস্টমার এসে বলবো আমি বেসরকারি ব্যাংকে কত ভালো সার্ভিস পাইছি, কত ভালো ব্যবহার পাইছি, আপনার ব্যাংকে এসে পাচ্ছি না, আমি কেন আপনার ব্যাংকে আমার ডিপোজিট রাখবো না। সরকারি ব্যাংকে কিন্তু ভিআইপি কাস্টমার এবং নর্মাল কাস্টমার ওভাবে খুব একটা মেনটেন করে। বেসরকারি ব্যাংকে দেখবেন এদের জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকে, আলাদা কাউন্টার বরাদ্দ থাকে ভিআইপি কাস্টমারদের। ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং, সো এটা একটা নেগেটিভ ব্যাপার, মাথায় রাখবেন। একই সাথে এটার সাথে কানেক্টেড যে ব্যাংকের কর্মকর্তাদের দামটা, সরকারি ব্যাংকের হোক বেসরকারি ব্যাংকের হোক, বিশেষ করে সরকারি ব্যাংকের যেটা আমি তুলনা করতেছি, এদের যে কর্মকর্তাদের দাম, সিলের দাম কিংবা তাদের ইনফ্লুয়েন্সটা, এটা সরকারি ব্যাংকের নিজস্ব এরিয়ার মধ্যেই কাজ করে। এর বাইরে গেলে তাদেরকে আসলে সেভাবে কেউ চেনে না, গোনে না। যেটা তারা খুব চায়, সাধারণ মানুষ চায়, একজন মানুষ যখন চাকরিতে ঢুকবে সে চায় আমাকে মানুষ গুনুক, আমাকে মানুষ দাম দিক। তো আপনি একটা অন্য সরকারি প্রতিষ্ঠান, আপনি পুলিশ হলেন, আর্মি হলেন, ক্যাডার হলেন, আপনাকে যেভাবে সাধারণ মানুষ দাম দিবে, আপনি যদি সরকারি ব্যাংকের কর্মকর্তা হন সেভাবে কিন্তু আপনাকে ওইভাবে দাম দিবে না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, এটা আমি বলবো একটা নেগেটিভ দিক যেটা মাথায় রাখতে পারেন আপনি। না অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, আপনি ধরেন ধান গবেষণা কেন্দ্র, আপনি রেলের চাকরি করেন, আপনি পুলিশের চাকরি করেন, নানান ধরনের ফ্যাসিলিটির মধ্যে একটা বড় ফ্যাসিলিটি পাবেন আবাসন, মানে থাকার জায়গা। তো রেলের তো আলাদাভাবে কোয়ার্টার করা, পুলিশের আলাদাভাবে কোয়ার্টার করা, এবং অন্যান্য সরকারি আমলাদের এবং অন্যান্য ভালো সুন্দর সুন্দর কোয়ার্টার থাকে, তাদের থাকার আবাসনটা ব্যবস্থা থাকে। তো আমি পার্সোনালি এই জিনিসটা দেখছি, আমার পুলিশ যেটা বললাম আমি খুব কাছ থেকে দেখছি। তো এই যে আবাসনের সুযোগ সুবিধা, এটা কিন্তু একটা বড় হিউজ একটা বেনিফিট। কারণ আপনি যদি চাকরিতে ঢোকেন, সংসার যখন হবে, আপনি দেখবেন যে আপনার মাসে সবচেয়ে বড় খরচটা যাবে আপনার বাসা ভাড়া, বাসা থাকার ব্যাপারটা। তো আপনি নিজের এলাকায় নিজের বাড়িতে পোস্টিং কয়েকদিন পাবেন, আপনাকে নানান জায়গায় থাকতে হবে এবং সেখানে আপনার বাসা খরচটা যাবে সবচেয়ে বেশি। এটা যদি আবাসন ফ্যাসিলিটি থাকে, এটা খুবই পজিটিভ। নাও সরকারি ব্যাংকে দেখবেন বেশিরভাগের নিজস্ব আবাসন নাই, দু একটা ব্যাংকে যাওয়া আছে, হয়তো সোনালী বাংলাদেশ ব্যাংকে যাওয়া আছে, সেগুলো খুব সীমিত পরিসরে, খুব বড় আকারে না, নানান জেলা কিংবা বিভাগীয় শহরে হয়তো বা নাই। তো এই যে আবাসন সুযোগ সুবিধাটা কম, তো এই ব্যাপারটা একটা নেগেটিভ ব্যাপার বলে মনে হয়েছে আমার কাছে। নেক্সট একটা নেগেটিভ ব্যাপার, সেটা হচ্ছে অফিস স্পেস তেমন পাবেন না। আপনি সরকারি ব্যাংকের কর্মকর্তা হন, তো আপনি যেই অফিসে যে বসবেন, সেটা দেখবেন অনেক ক্ষেত্রেই সরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বসে আছে জাস্ট একটা কাউন্টার, জাস্ট একটা টেবিল, এগুলো নিয়ে বসে আছে। নাও আপনি যদি সেম লেভেলের নবম গ্রেডের একজন মিনিস্ট্রির একজন কর্মকর্তার রুমে যান, দেখবেন আলাদা চেম্বার করা, তার হেল্প হ্যান্ডে হিসেবে আরেকজন কর্মচারী রাখা আছে। আর আপনি যদি সরকারি ব্যাংকে যান, যাই দেখবেন কর্মকর্তা একটা টেবিল নিয়ে বসে আছে। তো এই যে অফিস স্পেসটা, এনভায়রনমেন্টটা, এটাও বেশ ভালো একটা মেসেজ দেয় সাধারণ মানুষের মধ্যে, সামনের মানুষটাকে সে গুনবে কি গুনবে না। তো এই ব্যাপারটা এখানে সরকারি ব্যাংকে যদি আপনি চাকরি করতে চান, এই ব্যাপারটা অবশ্যই মাথা রাখবেন। দেখা যাবে হয়তো বা আপনি যতক্ষণ মতো ম্যানেজার না হচ্ছেন, কিংবা এসপিও কিংবা এজিএম লেভেল না হচ্ছেন, আপনি আলাদা চেম্বার পাবেন না। অন্যদিকে আপনি যদি একটা মিনিস্ট্রিতে জব করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি শুরু থেকেই নবম গ্রেড কর্মকর্তাদের আলাদা চেম্বার, আলাদা বসার সিস্টেম পাবেন। তো অবশ্যই এটা অফিস ভেদে ডিপেন্ড করবে। আপনি যদি বড় অফিসে যান, সেক্ষেত্রে হয়তো বা প্রত্যেকে আলাদা চেম্বার পাবেন না। যদি মফস্বল কিংবা জেলা শহরে যান, তখন দেখবেন নবম গ্রেডের কর্মকর্তাদের আলাদা চেম্বার দেওয়া আছে। তো এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের যে চাকরির ক্ষেত্রে নেগেটিভ। নেক্সট আরেকটা নেগেটিভ ব্যাপার, সেটা হচ্ছে এক্সট্রা সময় তেমন পাবে না। যেমনটা শুরুতে বলতেছিলাম যে প্রচুর কাজ করতে হয় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের, তো সেই হিসেবে ঢোকার সময় আছে, বের হওয়ার সময় নাই। এই যে এক্সট্রা সময়, নাও আপনি অনেক সরকারি চাকরি পাবেন যেগুলোতে প্রচুর এক্সট্রা সময় থাকে। আপনি যদি টিচিং এ যান, আপনি যদি ক্যাডার সার্ভিসে টিচার হন, তো দেখবেন আপনার যথেষ্ট সময় পাবেন। আপনার দিনে কয়টাই বা ক্লাস নিতে
হবে এবং বছর ঘুরতে না ঘুরতে ওই পড়াশোনাগুলো আপনার মাথায় থাকবে, আপনাকে নতুন করে কিন্তু মাথায় লোড নিতে হচ্ছে না। সো আপনার হাতে সারাদিনে প্রচুর সময় থাকবে অন্য অনেক কিছু করার। অন্য যদি আপনি আমলা কিংবা অন্যান্য পুলিশ ক্যাডার হন, তো এগুলোতে এক ধরনের প্রেশার থাকে, পলিটিক্যাল অবশ্যই, কিন্তু জব লেভেলে যেই প্রেশারটা ব্যাংকারদের থাকে যে একদম কনসেন্ট্রেটেড, অন্য কিছু করারই সময় পায় না, কোথাও যাবে সে তেমন একটা যাওয়ার সময় পায় না। তো এই যে টাইমের কমতিটা, এটা সরকারি ব্যাংকে যদি আপনি ঢোকেন তো এই কমতিটা খুবই ভালোভাবে ফিল করবেন। আপনার দেখা যাবে যে ওই বাধা ধরা টাইমের বাইরেই আপনাকে অন্য সবকিছু ম্যানেজ করতে হচ্ছে, যেটা কিনা অনেক সরকারি জবেই কিন্তু আপনি পাবেন, রেলের জবে পাবেন, আপনি অন্যান্য অনেক জবে পাবেন, সরকারি জবে। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে হয়তো এক্সট্রা টাইমটা আপনার হাতে অনেক কম থাকবে সরকারি ব্যাংকে ঢুকলে। ওয়েল, আশা করি যদি আপনি কোন দিকে আপনার ক্যারিয়ার নিয়ে যাবেন সেই ব্যাপারটা নিয়ে ডিসিশনহীনতায় থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার কিছুটা হলো কাজে আসবে। আর ভালো থাকবেন সবাই। এ ব্যাপারে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাই।